প্রস্তাবিত বাজেটকে প্রবৃদ্ধিমুখী ও বিনিয়োগ বান্ধব বললেন অর্থমন্ত্রী। সবাইকে নিয়ে বাস্তবায়নের অঙ্গীকার, বড় ঘাটতি দেখছে সিপিডি। সারাদিনে কাজ করে আমরা লাইটিকে টাকা নিয়ে ভাত নাই তো খাই। বাজেট কি আমরা এটা বুঝতে পারি না। বাজেট নিয়ে উচ্ছ্বাস নেই শ্রমজীবীদের। জীবন বাঁচাতে চান কর্মের সুযোগ, সুখবর নেই ভোগ্যপণ্যের বাজারে, লাগামহীন দামে ক্ষুব্ধ ভোক্তারা। যদি দাম বাড়ানোর প্রয়োজন হয় যেটা আফটার দ্য বাজেট, এটা বাজেটের উপর ডিপেন্ড করে তারপর হওয়া উচিত আর কি। এটা অযৌক্তিকভাবে বাড়াতে এমন এক পর্যায়ে নিয়ে যাও অসহনীয় পর্যায়ে চলে যায়। ইন্টারনেট, স্মার্টফোনের সহজলভ্যতায় বাড়ছে সাইবার অপরাধ। অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই মনে করছেন সিআইডি প্রধান। দেশে বর্তমান শনাক্তের ৮০% ভারতীয় ধরন। তৃতীয় ঢেউয়ের শঙ্কা, শনাক্তের হার ফের ছাড়ালো 10%। সংক্রমণ বাড়ছে সীমান্তের জেলাগুলোয়। চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিশেষ কেবিনে স্থানান্তর। রক্তের ইনফেকশন দূর হলেও হার্ট, কিডনি ও ফুসফুসের ঝুঁকিতে, জানালেন ফখরুল। ট্রাম্পের পথেই হাঁটছেন বাইডেন। 59 চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা। ইসরায়েলে ক্ষমতার পালাবদলে পার্থক্য দেখছেন না ফিলিস্তিনিরা। এবং আফগানিস্তানের বিপক্ষে অর্জিত পয়েন্টে লাল সবুজদের তাঁবুতে আত্মবিশ্বাসের হাওয়া। ভারত ও ওমানের সাথে লড়াইয়ের প্রস্তুতি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাজেটে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার চেয়েও বেশি অর্জনের প্রত্যাশা করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতকে সর্বোচ্চ কর ছাড় দেওয়া হয়েছে। যেভাবে রিজার্ভ বাড়ছে তাতে বাংলাদেশ এখন অন্য দেশকে ঋণ দিতে সক্ষম। এ সময় স্বাস্থ্য খাতে অপচয় রোধে নজরদারি বাড়ানোর কথাও তুলে ধরা হয়। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৬,০৩,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। প্রথা অনুযায়ী বাজেটের পরদিন গণমাধ্যমের মুখোমুখি তিনি। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় সরাসরি নয়, সংবাদ সম্মেলন হয় ভার্চুয়ালি। কিছুটা সংশোধন ও সমন্বয় করতে হয়েছে। নিজের দেয়া বাজেট প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আশা করেন বাজেট বাস্তবায়নযোগ্য। মহামারীর চাপ কাটিয়েও বছর শেষে প্রবৃদ্ধি ঠিকই অর্জন হবে। বাজেটটি নতুন বিনিয়োগ সৃষ্টির সুযোগ তৈরি করে দেবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষা করে জীবিকার সুরক্ষা দেবে। সম্ভাব্য প্রবৃদ্ধি আমরা আশা করি আমরা যা কাউকে বাজেটে কর্পোরেট কর হার ২.৫% কমানো হয়েছে। এছাড়া দেশে পণ্য তৈরিতে দেয়া হয়েছে নানা ধরনের কর ছাড়। অর্থমন্ত্রী বলছেন, এর ফলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে, তৈরি হবে কর্মসংস্থান। ইনিশিয়াল স্টেজে আমরা ব্যয় করতেই হবে। ব্যয় করলে আপনার আয় আসবে, ব্যয় করলে বিনিয়োগ হবে, ব্যয় করলে আমরা সামনের দিকে এগোতে পারবো। আমাদের সব লক্ষ্যমাত্রাই আমরা অর্জন করতে পারবো। ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, মূসক বলেন, এই সমস্ত কিছুই আমরা এগুলা কমাবো। যে সময় খুব কাছাকাছি এসে গেছে যে আমরা ঋণ নিব না, ঋণ দিব। আমাদের কিন্তু এখন ঋণ দেবার। মহামারীতে দেশের সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার প্রত্যাশার কথাও জানান অর্থমন্ত্রী। এ সময় স্বাস্থ্য বিভাগের ব্যয়ে নজরদারি বাড়ানোয় জোর দেন অর্থ সচিব। মোটা দাগে হলো আমাদের সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে, ভ্যাকসিনেট করতে হবে। সেই কাজটি আমরা করবো, করার জন্য আমরা প্রস্তুত। স্বাস্থ্য সেবার জন্য যে সমস্ত যন্ত্রপাতি দরকার সেগুলো কি অবস্থা এবং গ্যাপ কোথায় আছে, তো আমরা যদি এটা করতে পারি তারপরে স্যার তাহলে আমরা ডিমান্ড সাইড থেকে একটা কেনা পরিকল্পনা হবে। কৃষি খাতের বরাদ্দ নিয়ে সন্তুষ্টি জানান কৃষিমন্ত্রী। আর ব্যাংক খাত থেকে সরকার ঋণ নিলেও তারল্য সংকট হবে না বলে জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। ধান, আলু, শাকসবজি, ফলমূল সকল পণ্যের উৎপাদন আমরা বৃদ্ধি করতে পেরেছি। এখন সরকারের পলিসি হলো যেগুলোকে আমরা প্রক্রিয়াজাত করে কিভাবে বিদেশে রপ্তানি করতে পারি। আস্তে আস্তে আমরা এই বিদেশ থেকে কোনো খাদ্যই আমাদের আনতে হবে না। ইনশাআল্লাহ এই 17 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো। বর্তমানে ব্যাংকিং খাতে এসএলআর এর অধিক উদ্বৃত্ত যেটি ইন এক্সেস অফ এসএলআর, এটি হলো
মোট লিকুইডিটি হলো এখন 2 লক্ষ কোটি টাকা। অপ্রদর্শিত আয়ের ব্যাপারে বাজেটে সুনির্দিষ্ট কিছু বলেননি অর্থমন্ত্রী, তবে কিছুদিনের মধ্যে এ বিষয়ে জানানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। আমাদের মানুষ অনেক বেশি। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এদিকে প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান তৈরি এবং নতুন দরিদ্রদের জন্য প্রত্যক্ষ কোনো কর্মসূচি নেই বলছে গবেষণা সংস্থা সিপিডি। এছাড়া করোনা মোকাবেলায় স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলা হলেও প্রকৃত বরাদ্দ বাড়েনি। তবে দেশীয় শিল্পের প্রসারে কর ছাড় ও অব্যাহতির প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করা এবং মহামারীকালে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে 6,03,000 কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, যেখানে ব্যক্তি খাতের বিনিয়োগে গতি ফেরাতে কর্পোরেট কর কমানো হয়েছে 2.5%। এছাড়া দেশীয় শিল্পের সুরক্ষায় দেয়া হয়েছে নানা কর ছাড় ও অব্যাহতি। তবে প্রস্তাবিত বাজেটে এনবিআরের 3,30,000 কোটি টাকার যে রাজস্ব লক্ষ্য স্থির করা হয়েছে তা আগের বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় 9% প্রবৃদ্ধি বলা হলেও বিদ্যমান অর্জনের তুলনায় প্রবৃদ্ধির লক্ষ্য হবে আরও অনেক বেশি, জানিয়ে শঙ্কার কথা বলছে গবেষণা সংস্থা সিপিডি। রিভাইজড যে বাজেটটা 2021-এর ছিল সেইটার উপরে বেসিস করে তিনি প্রবৃদ্ধিগুলো করেছে। রাজস্ব আদায় 10 মাসের যে বাস্তব যেটা আমরা দেখছি, তাহলে প্রবৃদ্ধির মাত্রাটা কিন্তু আবারও ওই 30%, 25%-এ চলে গেল। শুক্রবার বাজেটের সার্বিক পর্যবেক্ষণ তুলে ধরে সিপিডি জানায়, সাধারণ মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন, কর্মসংস্থান তৈরি এবং নতুন দরিদ্রদের জন্য প্রত্যক্ষ কোনো কর্মসূচি দেখা যায়নি মহামারীকালের এই বাজেটে। কর্মসংস্থান সৃষ্টি করা বা নতুন দরিদ্র যারা হয়েছেন তাদের জন্য স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে তাদের জন্য সহায়তা করা, সেগুলো প্রত্যক্ষভাবে নাই। সংস্থাটি জানায়, ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকারের কথা বলা হলেও স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা কিংবা শিক্ষার মতো খাতে প্রকৃত বরাদ্দ বাড়েনি। স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান এই 3টি কিন্তু এডিপিতে বলা হচ্ছিল যে এডিপির ক্ষেত্রে এই 3টি খাতকে প্রায়োরিটি, প্রাধিকার দেওয়া হবে, কিন্তু সেটা আমরা বরাদ্দের ক্ষেত্রে দেখছি না। এসএমই এদেরকে যদি সুবিধা দিতে হয় তাহলে শুধু এই কর ছাড় সুবিধা দিলে আসলে তার হবে না, কেননা তার পকেটে এখন টাকা নেই। সুতরাং তাকে আসলে এখন টেকাতে হলে তার আরেকটা স্টিমুলাস প্যাকেজ লাগবে। বাজেটে দেশীয় বাজার ধরে রাখার প্রচেষ্টাকে স্বাগত জানালেও সিপিডি বলছে, প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহিতা এবং প্রকল্পের ফলভিত্তিক মূল্যায়ন করা না গেলে বাস্তবায়নযোগ্য হবে না বাজেট। সঠিক স্বচ্ছ রূপরেখা নাই। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। ভাগ্য বদলে প্রতিবারই দেয়া হয় বাজেট, কিন্তু সেই বাজেট নিয়ে খেটে খাওয়া শ্রমজীবীদের মাঝে নেই উচ্ছ্বাস। সরল স্বীকারোক্তিতে তারা চান ন্যূনতম সহযোগিতা। সাধারণ মানুষের প্রত্যাশা প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। কেউ বা চাইছেন মহামারীর প্রভাব মুক্ত হয়ে কর্মের একটু সুযোগ। বাজেট নিয়ে এমন মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে ফখরুল ইসলামের রিপোর্টে। হোসনা বেগম, করোনায় কর্মহীন হয়ে পড়া গ্রামের এই শ্রমিক 6 মাস আগে কিশোরগঞ্জ থেকে ঢাকা এসেছেন। বাজেট নিয়ে অতশত বোঝেন না, শুধু কাজ আর একটু সহযোগিতাই চাইলেন। আমরা গরিব মানুষ, মায়া আছে, ছেলে মেয়ে আছে, আমরা পড়াইতারি না। আমরা সারাদিনে কাজ করে আমরা লাই থেকে টাকা নিয়ে ভাত নাই তো খাই। আমরা অত দূর উপাস থাকি। আমরা চাল দিব, টাকা দিব, আমরা ঘর দিব, গরিব দেখে দিতে পারে। বাজেটের মানে বোঝেন না শ্রমজীবী এই মানুষগুলো। তারা চান শ্রমের ন্যায্য মজুরি আর ভালোভাবে বেঁচে থাকার অধিকার। হোসনার মতো বাজেট নিয়ে নির্মোহ অন্য শ্রমিকরাও। এত বড় হিসেব নিকেশের অভিজ্ঞতাতে যারা শুধু একটু ভালোভাবে বেঁচে থাকার অবলম্বন খোঁজেন। কি চাই আমরা সরকারে খুশি যা দে তাই চাই, কি চামার কি চাইলে সরকার দিব। বাজেট কি আমরা এটা বুঝতে পারি না, মানে আপনারা যেমনি ভালো এমনি আমরা দান দক্ষিণা করেন। করোনায় রিকশা চালক কামালের আয় কমেছে। বাজেটে প্রত্যাশা নেই, শুধু ফিরতে চান স্বাভাবিক অবস্থায়। সরকারের বাজেট ঠিকই করে, এই সমস্ত নেতারা ঠিক মতন বাজেট আমাদের পর্যন্ত পৌঁছায় না। এখন আমাদের ইনকাম খুব কম, নিত্যিকার যেটা খাওয়াতে এটা যদি দাম কম থাকে তাহলে আমাদের জন্য ভালো। আর অন্যদের দাবি দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে। বাজারে যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটু কমাইলে আমাদের সুবিধা হয়। গরিব মানুষ যাতে তাদের ভালো কর্মের ব্যবস্থা হয়ে যায় এবং বেকার ভাতার একটা ব্যবস্থা যেন এই বাজেটের মধ্যে থাকে। আমি চাইতেছি যেমন একজন দোকানদার হিসাবে তেলের দাম আগের সমতুল্য আসুক। বাজেটকে শ্রমজীবীদের স্বার্থ সুরক্ষা ও জনকল্যাণমুখী করার আহ্বান সকলের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
তথ্য প্রযুক্তির সহজলভ্যতার কারণে দেশে বিভিন্ন বয়স ও শ্রেণীর মানুষের মধ্যে ইন্টারনেট এবং স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অন্যান্য মাধ্যমগুলোই এই অপরাধের প্রবণতা বেশি। সিআইডি প্রধান নিউজ 24-কে বলেন, সাইবার মনিটরিং এর উপর নজরদারি বাড়ানো হয়েছে। বিস্তারিত মো খন্দকারের রিপোর্টে। বাংলাদেশে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ প্রবণতা বাড়ছে। এই ধরনের সাইবার অপরাধের এখনো প্রধান শিকার নারী। তবে জঙ্গিরাও এই মাধ্যম ব্যবহার করে তথ্য সংগ্রহ ও হুমকি দিচ্ছে। এই মাধ্যম ব্যবহার করছে প্রতারকরাও। নিউজ 24 এর একান্ত সাক্ষাৎকারে সিআইডি প্রধান বলেন, তারা সাইবার ক্রাইমের বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করছেন। সাইবার ক্ষেত্রে, ক্রাইমের ক্ষেত্রে আমরা দুভাবে ডিল করি। একটা আমরা নিজেরাই করে থাকি, মনিটর করে থাকি, আর একটা আমরা যখন কোনো কমপ্লেইন পাই। তো মনিটরিং আমরা নিজেরা যেমন করে থাকি, আমাদের পুলিশের আবার আরো কয়েকটা এজেন্সি আছে, তারাও করে থাকে। আমাদের মধ্যে আবার নেটওয়ার্কিং করা আছে। সহিংস উগ্রবাদ, গুজব, রাজনৈতিক অপপ্রচার, মিথ্যা সংবাদ, গ্যাং কালচার, আত্মহত্যা, পর্নোগ্রাফি, সাইবার বুলিং, জালিয়াতি, চাঁদাবাজি, পাইরেসি, আসক্তির এ সবই হচ্ছে। শিশুদের হাতে স্মার্টফোন দিয়ে দেওয়ার পর সেখানে কার্টুন দেখার নামে কুরুচিপূর্ণ কন্টেন্ট দেখানো হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। মানুষকে আননেসেসারি উস্কানি দিচ্ছে, একটা উস্কানিমূলক আপনাকে মোটিভেশনাল কথাবার্তা বলা উচিত। উস্কানি দেওয়াটা তো ইনসাইটমেন্ট, তো দিস ইজ অ্যান অফেন্স অ্যাজ ওয়েল। সো এটা তো করা যাবে না। কুরুচিপূর্ণ ও নোংরা মন্তব্য করে কতিপয় বিকৃত মানসিকতার ফেসবুক ব্যবহারকারীরা। এমনকি ফেসবুকে প্রতিপক্ষকে হেয় করতে মিথ্যা ও ভুয়া খবরও ছড়ানো হয়। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। আইন যেটা পারমিট করে না, তো সেরকম কোনো কিছু যখনই আমরা দেখি, আমাদের নজরে আসে, তখনই আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসি। আর এটা হতে পারে, অনেকে দেখেছি আমরা অ্যান্টি স্টেট কথাবার্তা বলে, অনেকে অ্যান্টি গভর্নমেন্ট কথাবার্তা বলে, অনেকে অ্যান্টি সোশ্যাল ভ্যালুজ কথাবার্তা বলে বা কিছু করার চেষ্টা করে। যারাই এই ধরনের অপরাধের সাথে জড়িত হবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনার কথা জানান দেশের অপরাধ তদন্ত বিভাগের দায়িত্ব পালন করা এই কর্মকর্তা। স্টপ করতে হবে, এটা করতে দেওয়া যাবে না। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে এখন করোনা সংক্রমণের 80%ই ভারতীয় ধরন। সরকারের করা এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। পাশাপাশি অজানা এক ধরনও পাওয়া গেছে গবেষণায়। আইডিসিআর বলছে, গবেষণার ফলাফলে স্পষ্ট দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ভারতীয় ধরন। এর সংক্রমণ দ্রুত বাড়তে থাকলে শিগগিরই দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনার ভারতীয় ধরনেই সবচেয়ে বেশি সংক্রমণ মৃত্যু হয়েছে ভারতে, যাতে এখনো টালমাটাল প্রতিবেশী দেশ। যে ধরন করোনা ভাইরাসের আগের স্ট্রেইনের চেয়ে অনেক বেশি সংক্রামক, যে ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার ভারতীয় ধরন ঠেকাতে প্রতিবেশী দেশের সঙ্গে সব স্থল সীমান্ত বন্ধ করেছে সরকার। করোনা পরীক্ষা করেই বাংলাদেশে আসতে দেওয়া হয়েছে ভারতে আটকে পড়াদের। এরপরও ঈদের পর চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলোই বেড়েছে সংক্রমণ, পাওয়া গেছে ভারতীয় ভ্যারিয়েন্ট। আশঙ্কার খবর, গবেষণা বলছে দেশে এখন যতটা সংক্রমণ হচ্ছে তার 80% করোনার ভারতীয় ধরন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইডিসিআর এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ IDSHI এর গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। আমরা ভারত থেকে যারা এখন বাংলাদেশে আসছেন এবং পজিটিভ হচ্ছেন বা তাদের সংস্পর্শে যারা এসেছেন, তাদের নমুনা সংগ্রহ করে 50টি নমুনা সিকোয়েন্স করেছি। 50টির মধ্যে 40টি পেয়েছি ভারতীয় ভ্যারিয়েন্ট বলা হয়, সেটা সীমান্ত এলাকায় এবং বাংলাদেশের অন্য বেশ কিছু অঞ্চলে, ঢাকা এবং ঢাকার আশেপাশেও ভারতীয় ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশনটা এখন চলছে। গবেষণায় 50টি নমুনার মধ্যে ভারতীয় ধরনের পাশাপাশি 8টিতে আফ্রিকান ধরন এবং একটি নমুনায় পাওয়া গেছে অজানা ভ্যারিয়েন্ট। এসবের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 16 জনের মধ্যে 15টি এবং গোপালগঞ্জের 7টি নমুনার সবগুলোই ভারতীয় ভ্যারিয়েন্ট। ভাইরাসটা যদি ছড়াবার সুযোগ পায়, অনেক মানুষ সংক্রমিত হয়, সেখানেই নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়। আমরা বাংলাদেশে নতুন কোনো ভ্যারিয়েন্ট তৈরি হতে দেব না। যদি আমরা এখন প্রতিটি শনাক্ত রোগীকে ব্যবস্থাপনা করি, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে এবং টিকা যদি প্রাপ্য হয়, সবাই টিকা নেই, তাহলে নিশ্চয়ই আমরা ধাপে ধাপে এই করোনা ভাইরাস সংক্রমণকে মোকাবেলা করতে পারবো। খুলনার 3টি নমুনার সবগুলো এবং ঢাকার 4টি নমুনার মধ্যে 2টিতেই মিলেছে ভারতীয় ধরন। এছাড়া সংক্রমিত রোগীদের মধ্যে 14 জন আছেন যারা বিদেশেই যাননি এবং বিদেশ থেকে আসা কোনো রোগীর সংস্পর্শেও আসেননি। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।
24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 34 জন। এ পর্যন্ত মারা গেছেন 12,758 জন। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,887 জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন 8,07,867 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,723 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 7,47,758 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় রোগী শনাক্তের হার 10.40%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 13.42%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 92.566% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার 1.58%। এদিকে করোনা সংক্রমণ বাড়ছে সীমান্তের জেলাগুলোয়। নিয়ন্ত্রণে আজ থেকে খুলনার বেশ কিছু এলাকায় কঠোর বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। কাল থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে সাতক্ষীরা, নোয়াখালীর বেশ কিছু এলাকা। করোনা সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধিনিষেধ চলছে সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা সদর উপজেলার 6টি ইউনিয়নে বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে জানানো হয়, শনিবার ভোর 6টা থেকে 11 জুন বিকেল 6টা পর্যন্ত এই লকডাউন কার্যকর হবে। 5 তারিখ ভোর 6টা থেকে 11 তারিখ রাত 12টা পর্যন্ত আমরা কঠোর লকডাউনে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই লকডাউনের সময় কোনো ধরনের বাস এবং নিত্য প্রয়োজনীয় বাস চলবে না। শনিবার থেকে সাতক্ষীরা জেলাতেও এক সপ্তাহের লকডাউন কার্যকর হয়েছে। করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। খুলনায় শুক্রবার থেকেই শুরু হয়েছে লকডাউন কার্যক্রম। জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি সেবা ব্যতীত ওইসব এলাকায় সব দোকানপাট, মার্কেট, শপিং মল বন্ধ থাকবে। তবে হোটেল, রেস্তোরাঁগুলো প্যাকেটজাত খাবার সরবরাহ করতে পারবে। সন্ধ্যার পর রাস্তার মোড়ে মোড়ে বা কোনো স্থানে একের অধিক অবস্থান করতে পারবে না বা একসঙ্গে চলাফেরা করা যাবে না। প্রশাসনের এই নির্দেশনা বাস্তবায়নে মাঠে তৎপর ভ্রাম্যমাণ আদালত। নওগাঁ পৌরসভা এলাকা ও নিয়ামতপুর উপজেলায় লকডাউন চলছে। পৌরসভার 23টি ও নিয়ামতপুর উপজেলার 18টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বন্ধ করে দেয়া হয়েছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ। গেল 9 দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে মারা গেছেন 75 জন। শুক্রবার রেকর্ড ছাড়িয়েছে মৃত্যু। এদিন এই হাসপাতালে মারা যান 16 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউ থেকে বিশেষ কেবিনে স্থানান্তরিত হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও ঝুঁকিমুক্ত নন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এর আগে সর্বশেষ খালেদা জিয়ার ব্যক্তিগত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, মোটামুটি সুস্থ হতে দীর্ঘদিন চিকিৎসা নিতে হতে হবে বেগম খালেদা জিয়াকে। মারুফা রহমানের প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেত্রীকে বৃহস্পতিবার বিকেলে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়। তবে এখনো সুস্থ নন তিনি। হার্ট ও কিডনিতে এখনো সমস্যা আছে তার। এখনো তিনি কিন্তু আপনার একেবারেই যে সমস্ত সুস্থ হয়ে গেছেন তা নয়, কিন্তু অত্যন্ত বলা যেতে পারে যে এখনো আপনার একটা ফ্রেজাইল অবস্থার মধ্যে আছেন এবং ভালনারেবল অবস্থার মধ্যে আছেন। খালেদা জিয়াকে বিশেষ কেবিনে স্থানান্তরের কারণও ব্যাখ্যা করেন বিএনপি মহাসচিব। ম্যাডামকে গতকাল বিকেলে তাকে আপনার একটা বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে। কারণটা হচ্ছে মূলত যে ম্যাডাম সিসিইউতে ছিলেন, সেই সিসিইউতে তার কোভিড পরবর্তী কতগুলো রিয়াকশন হয়েছিল। যেহেতু ওখানে এই সংক্রমণের সম্ভাবনা বেশি, আবারও হতে পারে, সেই কারণে ওনারা তাকে এখন এই বিশেষ কেবিনে স্থানান্তর করেছেন। গেল 27 এপ্রিল পোস্ট কোভিড জটিলতায় বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের মেডিকেল বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।
সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আর খবর নিয়ে ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। প্রস্তাবিত বাজেটকে সম্পূর্ণ কাল্পনিক অভিহিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের বাজেট কাগুজে হিসাব ছাড়া আর কিছুই নয়। আর বিএনপির বাজেট সমালোচনাকে তাদের অন্ধ বিদ্বেষ প্রসূত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি ভালো কিছু দেখতে পায় না। সুকন্যা আমির জানাচ্ছে বিস্তারিত। অনুমতি প্রার্থনা করতে পারেন। দেশের 50তম এবং অর্থমন্ত্রী হিসাবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট উপস্থাপন, যেখানে সর্বাধিক গুরুত্ব পেয়েছে জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি খাত। এ বাজেট নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল। মানুষের জীবন জীবিকার কথা মাথায় না রেখে কেবলমাত্র অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাওতাবাজি ও প্রতারণা করা হয়েছে, যা একটি অবাস্তবায়নযোগ্য কাল্পনিক ও কাগুজে বাজেট ছাড়া কিছুই নয়। বিএনপির বাজেট সমালোচনাকে অন্ধ বিদ্বেষ প্রসূত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্ধ বিদ্বেষ প্রসূত কথামালার চাতুরি হচ্ছে বিএনপির বাজেট সমালোচনা। তাদের বাজেট বক্তব্য, তারা ভালো কিছু চোখে দেখে না, দিনের আলোতে তারা রাতের অন্ধকার দেখতে পায়। কাজে এই দলের কাছে কোনো শুভ বুদ্ধিসম্পন্ন চিন্তা কথাটা ভাবাই যায় না। বঙ্গবন্ধু এভিনিউয়ে শুক্রবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তার মতে, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের নিশ্চয়তা দিয়েই বাজেট পেশ করা হয়েছে। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এদিকে বিএনপির বাজেট প্রতিক্রিয়া কাকাতুয়ার শেখানো বুলির মতো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিগত বছরগুলোতেও বাজেটের পর তারা একই মন্তব্য করেছেন। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা দেখেও দেখেন না এবং শুনেও শুনেন না। ওনাদের বক্তব্যগুলো হচ্ছে কাকাতোয়ার শেখানো বলির মতো, প্রতি বছর একই বলি। কাকাতোয়া যেমন শেখানো বলি প্রতি বছর আওড়ায়, এই সিপিডি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপির নেতারা আরও অন্যান্যরা যে বক্তব্যগুলো রাখছেন, আপনারা দেখেন গত 5 বছর 10 বছরের পত্রিকা উল্টিয়ে দেখেন একই ধরনের বক্তব্য। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর 15% কর আরোপ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পরিপন্থী বলে অভিহিত করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। শুক্রবার সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিমত দেওয়া হয়েছে। বলা হয়েছে, এতে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সব মহল, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এই কর আরোপ কার্যকর হলে উচ্চশিক্ষা ক্ষেত্রে ব্যাপক বৈষম্য সৃষ্টি করবে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় সমিতি কর আরোপ প্রত্যাহার করে উচ্চশিক্ষা প্রসারে সরকারের কাছে প্রণোদনাও দাবি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রামের পটিয়া উপজেলার 16 নম্বর কচুয়া ইউনিয়নে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার 75 পরবর্তী ছাত্রলীগ বৃহত্তর পটিয়া শাখা এলাকার যুব মিশন ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ। উদ্বোধন করেন 75 পরবর্তী ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মফিজুর রহমান, শফিউর বাড়ি বাবুল, ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সহ আরো অনেকে।
চীনের উইঘুর মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে 2022 সালের বেইজিং অলিম্পিক গেমস বয়কটের আহ্বান জানিয়েছে বেশ কিছু সংগঠন। মানববন্ধন, মিছিল, পথনাটক সহ বিভিন্ন আঙ্গিকে ঢাকা ও ঢাকার বাইরে তারাই প্রতিবাদ জানায়। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওয়ার্ল্ড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন চীনের উইঘুর মুসলিম হত্যার প্রতিবাদ জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নাটকের দল প্রতিবাদ স্বরূপ পথনাটকের আয়োজন করে। তিয়েনানমেন স্কোয়ারে কি ঘটেছিল তার প্রতিচ্ছবি দিয়ে গ্রাফিতি আঁকে তারা। এছাড়াও ন্যাশনাল সিভিল লিবার্টিজ ফোরাম শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ জানায়। মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেট প্রতিবাদ স্বরূপ বেশ কয়েকটি আয়োজন করে। সম্মিলিত ইসলামী ঐক্যজোট বাইতুল মোকাররমের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ করে। এছাড়া তিয়েনানমেন গণহত্যার 32তম বর্ষপূর্তি উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়। সংবাদের এই পর্যায়ে সময় হলো একটি বিরতির। সঙ্গেই থাকুন। আবারও স্বাগত রাত 10টার সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাজেটে কোনো প্রস্তাবনা না থাকার পরও লাগাম টানা যাচ্ছে না ভোজ্য তেলের দামে। ক্রেতাদের অস্বস্তি বাড়িয়েছে মাছ ও মাংসের বাজার। বাজেটের প্রভাবে কিছু পণ্যের দর বাড়লেও এখনো কমেনি কর মওকুফ পাওয়া বিভিন্ন দ্রব্যের দাম। বরাবরের মতো পাইকারদের উপর দোষ চাপিয়েছেন ব্যবসায়ীরা, আর ক্রেতারা বলছেন তাদের কথা ভাবে না কেউ। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। জীবন আর জীবিকার তাগিদে প্রণীত বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালে রাখতে কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে কয়েকটি পণ্যে। তার মধ্যে পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাবার তৈরির উপকরণ অন্যতম। এতে মাছ ও মাংসের দাম কমার কথা থাকলেও শুক্রবারের খুচরা বাজারে উল্টো বেড়েছে। গরুর মাংস 600 থেকে 650, আর খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে 900 টাকায়। সরবরাহ কমের অজুহাতে ইলিশ ছাড়া সব মাছের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 100 টাকা। কাঁচামাল হয়তো দেখা যায় 10 থেকে 20 টাকা এদিক সেদিকে 50 টাকা 60 টাকা এরকম কেজিতে বেশি আছে। গত সপ্তাহে এই সপ্তাহে আজকের বাজারে একটু বেশি দাম। বৃষ্টির কারণে মাছ একটু কম আসতেছে কয়েকদিন ধরে, তার জন্য দাম একটু 10-5 টাকা 20 টাকা বেশি। গেল রমজানের আগে এক দফা আর ঈদের আগে পরে 2 দফা বাড়ানো হয় ভোজ্য তেলের দাম। লাগামহীন এই বাজারে এখন 1 লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 138 টাকায়। নতুন করে দাম না বাড়লেও ঈদের সময় বাড়া দামে এখন বিক্রি হচ্ছে ডাল, চিনি, আটা সহ মুদিপণ্য। বাজেটে কর বাড়লেও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে লবণ আর বিদেশি সাবান। ঈদের পরে যেটা পাচ্ছে ওইটাই আছে, কিন্তু এখন আর নতুন করে বাড়ে না, শুধু ইনটেক তেলের দাম পাচ্ছে নতুন করে। যদি দাম বাড়ানোর প্রয়োজন হয় যেটা আফটার দ্য বাজেট, এটা বাজেটের উপর ডিপেন্ড করে তারপর হওয়া উচিত আর কি। ছেলে মেয়ে খাওয়াইতে 10,000 টাকা বেতন পাই, এক বাড়িতে কাজ করি। এটা অযৌক্তিকভাবে বাড়াতে এমন এক পর্যায়ে নিয়ে যায় অসহনীয় পর্যায়ে চলে যায়, কিন্তু গভর্নমেন্ট আসলে ওইভাবে মনিটরিং করায়। কোনো কারণ ছাড়াই এক সপ্তাহ আগে কেজিতে 20 টাকা বেড়ে যাওয়া পেঁয়াজ এখন কিছুটা কমে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। কর বাড়ানোর খবরে দাম বেড়েছে বিদেশি গাজর, মাশরুম, টমেটোর দাম। 2 দিন আগে দাম কমলেও এখন কেজিতে আবারও 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এদিকে করোনা পরিস্থিতির মাঝে ঘোষিত এই বাজেটকে ব্যবসা বান্ধব ও জনকল্যাণমুখী হিসেবেই দেখছেন সিলেট ও যশোরের ব্যবসায়ী নেতারা। প্রাধান্য দিয়ে এটি জনকল্যাণমুখী, ব্যবসা বাণিজ্য বান্ধব এবং শিল্পায়ন বান্ধব একটি বাজেট মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেজন্য আমি সিলেট চেম্বারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। টার্মিনালের একটা সুনির্দিষ্ট রূপরেখা এই বাজেট যখন আলোচনায় আসবে তখন এটা হোক। এই কন্টিনিউশনই কিন্তু অব্যাহত আছে, এখান থেকে কিছু বাদ দেওয়া হয়নি। সো আমি মনে করি যে এটিও যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জন্য ভালো একটি সাপোর্ট হবে। আমি মনে করি এই বাজেট ঘাটতিকে সামনে রেখেই যদি সততা এবং নিষ্ঠার সঙ্গে বাজেট বাস্তবায়নের চেষ্টা করা হয় তাহলে দিন শেষে হয়তো আমরা মোটা দাগে একটা ভালো উন্নয়ন দেখতে পাবো।
চীন ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিরাপত্তায় হুমকির অজুহাত এনে চীনের ৫৯টি প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন তিনি। এই নিষেধাজ্ঞা আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় ৩১টি প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় ছিল, আর এখন তা বেড়ে ৫৯টিতে দাঁড়িয়েছে। মার্কিন এই পদক্ষেপের প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। ইসরায়েলের নতুন জোট সরকার গঠনে বিরোধী দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে। দ্রুত তার সরকার গঠন করবে তারা। তবে ইসরায়েলে সরকারে পরিবর্তন এলেও তাতে খুব কমই পার্থক্য দেখছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের অনেকেই মনে করছেন নেতানিয়াহুর জায়গায় অন্য যে বা যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন তিনিও ঠিক তার পূর্বসূরির মতোই একই ডানপন্থী এজেন্ডা বাস্তবায়ন করবেন। সরকার গঠনের ইসরায়েলের ডান, বাম ও মধ্যপন্থী দলগুলো যে জোট করেছে তাতে তাদের মতপার্থক্য থাকলেও গেল মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য হামাসকেই দায়ী বলে মনে করে। ফিলিস্তিনি বিরোধী উগ্র ও বিতর্কিত বক্তব্যের জন্য বেনেট আলোচিত সমালোচিত। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাতের সংবাদ। খেলার খবর। বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে একটি মহামূল্যবান পয়েন্ট পাওয়ার পর লাল সবুজের তাঁবুতে আত্মবিশ্বাসের পালে লেগেছে বাড়তি হাওয়া। ভারত ও ওমানের বিপক্ষে বাকি 2 ম্যাচের আগে জেমির দলের মিলবে বাড়তি আত্মবিশ্বাস। এখনো এশিয়ান কাপের মঞ্চে আশা জ্বলছে বাংলার ফুটবলারদের মনে, তবে তার জন্য করতে হবে অসাধ্য সাধন। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। প্রস্তুতিতে ঘাটতি ছিল এটি সত্য, তবে আত্মবিশ্বাস আর মনোবলে বাংলার ফুটবলাররা ছিল না পিছিয়ে। শক্তির বিচারে এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে 1 পয়েন্ট তারই প্রমাণ। আফগান একাদশে ইউরোপিয়ান ফুটবলারের ছড়াছড়ি। তাদের ওয়ান টাচ আর গতিময় ফুটবলে প্রথমার্ধে কোণঠাসা জামালরা মূলত খেলেছে দ্বিতীয়ার্ধে শেষ 20 মিনিট। পিছিয়ে পড়ে তপুর অসাধারণ গোলে সমতায় ফেরা আর বুকে বুক চিতিয়ে মাথা উঁচু করে শেষ পর্যন্ত লড়াই করার এই মানসিকতা পরবর্তী 2 ম্যাচে বাংলার ফুটবলারদের যোগাবে বাড়তি আত্মবিশ্বাস। তপু ভরমন যে গোলটি করেছেন, অসাধারণ একটি গোল করেছেন। তার গোলমুখী বডি ছিল না এবং বলটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে 2 জন ডিফেন্ডারের মাঝখান থেকে যে শুট করেছেন, এটি একটি অসাধারণ গোল। এই খেলার ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে, আগামী ম্যাচগুলি কিন্তু উজ্জীবিত করবে বাংলাদেশ দলের খেলোয়াড়দেরকে। নজর দেয়া যাক ই গ্রুপের টেবিলে। এশিয়ান কাপের আশা এখনো টিকে আছে বাংলাদেশের। সেক্ষেত্রে করতে হবে অসাধ্য সাধন। নিজেদের সবশেষ ম্যাচে কাতারের বিপক্ষে হেরেছে ভারত। সেই ম্যাচে অনেকটাই স্পষ্ট হয়েছে বিশ্ব ফুটবলের বাস্তবতায় শক্তিমত্তার বিচারে কোথায় দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। বাকি 2 ম্যাচে বাংলার ফুটবলের প্রতিপক্ষ ভারত ও ওমান। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পরদিন শুক্রবার মাঠের অনুশীলন করেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টিম হোটেলে জিম ও সুইমিং করেছে ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইয়ে বাকি 2 ম্যাচ আছে বাংলাদেশের। 7 জুন ভারত ও 15 জুন ওমানের বিপক্ষে ম্যাচ দুটি থেকে ভালো কিছু অর্জনের লক্ষ্যে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার সোহেল রানা। বাকি 2 ম্যাচে ডাগ আউটে থাকতে হবে তাকে। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে পয়েন্ট অর্জন করায় পরবর্তী 2 ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস পাবে দল, বলছেন তপু বর্মন। আর নিউজ 24 রাত 10টার সংবাদ ছিল এখনকার মতো এই পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।